আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। কেমন আছো সবাই? হ্যাঁ, আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন এই যে এসব খাজুরি আলাপ বাদ দাও, আগে বলো পড়াশোনার কি হালচাল? যেটুকু পড়াচ্ছি, যতটুকু পড়ানো হচ্ছে, যেতটুকু হোমওয়ার্ক দেওয়া ছিল সেগুলো কি ঠিক ঠিক মতো করছো কিনা? তোমাদের লাস্ট ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিছিলাম, রাদারফোর্ড এবং বোর, এদের তুলনাগুলো অবশ্যই লিখে রাখতে হবে। সবাই কি লিখে রাখছো? লিখে রাখতে হবে, কিন্তু আসলে লিখে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো তুমি যদি একদিন, 2 দিন, 4 দিন করে স্কিপ করো, আস্তে আস্তে করে স্কিপ করো, তাহলে দেখবা যে হচ্ছে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছ। প্রতিদিনই বলি, সফলতার ম্যাজিক হচ্ছে রেগুলারিটি, সফলতার চাবিকাঠি হচ্ছে রেগুলারিটি। তো বিন্দু মিলে সিন্ধু হয়। তো তুমি যদি একটা করে স্টোন আস্তে 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 জমাতে থাকো, একটা সময় দেখবা সুন্দর একটা স্ট্যাচু হয়ে যাবে। আবার ওই একদিন 2 দিন করে হচ্ছে বসে থাকবা, দেখবা কিছুই হবে না। তো প্রতিদিনকার মতো আমি তোমাদেরকে গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করে দিচ্ছি, আর তারপরে আজকে ক্লাস শুরু করব। গত ক্লাস এরকম ছিল, বোর মডেলের সফলতা, তাই না? বোর মডেলের সফলতা ছিল এটা একটা স্থায়ী মডেল, মানে পরমাণুটা স্থিতিশীল থাকে, পরমাণুটা স্টেবল থাকে, পারমাণবিক বর্ণালীর ব্যাখ্যা করা যায়। ওকে। তারপর হচ্ছে আর নির্ণয়। এরপরে হচ্ছে যে একজন লিখছে আমি ভুলে গেছি, এটাও না খুব অশনি সংকেত। অশনি সংকেত মানে হচ্ছে তোমাকে একটা হোমওয়ার্ক দেওয়া ছিল গত ক্লাসে, সেটা তুমি ভুলে গেছো। এটা মিন করে তুমি ওইটাকে আসলে খুব একটা গুরুত্ব দাওনি, এটা মিন করে। কারণ তুমি যদি গুরুত্ব দিতা তাহলে তোমার মনে থাকতো, এটা নিয়ে তুমি চিন্তা করতা, তুমি প্রথমে এই কাজটাই করতা। তো এই জিনিসগুলো আসলে তুমি যদি প্রায়োরিটি কমায় দাও, তখন কিন্তু আসলে পরে ঝামেলায় পড়ে যাবা, বুঝছো? তো স্থায়ী মডেল পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, ব্যাসার্ধ নির্ণয় করা যায়, বেগ নির্ণয় করা যায়, শক্তি নির্ণয় করা যায়, রিডবার্গ ধ্রুবকের মান নির্ণয় করা যায়। সীমাবদ্ধতার এখানে বলছিলাম কিছু অস্পষ্ট কথা ছিল, যে কথাগুলোর মানে তোমরা জানতা না। একটা হচ্ছে এটা একটা 2D মডেল। 2D মডেল মানে পরমাণু তো আসলে গোলকের মতো, তাই না? কিন্তু বোর যেটা বলছে সেখানে সে পরমাণুকে বলছে এটা বৃত্তের মতো, এটা ভুল ছিল। একাধিক ইলেকট্রন বিশিষ্ট যদি পরমাণু হয় তাইলে তার বর্ণালীর ব্যাখ্যা করতে পারে না। ওকে। এবার ইলেকট্রনকে যদি সে কণা হিসেবে চিন্তা করছে, কিন্তু আমরা কি জানি, ইলেকট্রন কণাও হয়, ইলেকট্রন তরঙ্গও হয়। তারপর হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কোনো ব্যাখ্যা উনি দিতে পারেন নাই। তারপরে হচ্ছে জিম্যান প্রভাবের ব্যাখ্যা দিতে পারেন নাই, স্টার্ক প্রভাবের ব্যাখ্যা দিতে পারে নাই। ওকে। তারপরে হচ্ছে আমরা দেখলাম যে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল, ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কোন এককে শিখছি? সব হচ্ছে সিজিএস এককে শিখছি। সিজিএস মানে হচ্ছে যখন এই সি এর মানটা কি হয়ে যায়, সি এর মানটা 1 হয়ে যায়। ওকে। তো সি এর মানটা 1 হইলে আর এর একটা ইকুয়েশন থাকে, এবং ইকুয়েশনটা আমরা বের করছি কিভাবে? একটা হচ্ছে কেন্দ্র তাকে যে বল আকর্ষণ করে সেইটা, একটা সে যে বরাবর ছিটকে যেতে চায় সেইটা, একটা হচ্ছে এই যে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, আরেকটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এই দুটোকে সমান লিখে এরপরে হচ্ছে আমরা দেখছিলাম যে এখান থেকে আর এর একটা ইকুয়েশন পাওয়া যায়, এবং এখান থেকে ভি এর একটা ইকুয়েশন পাওয়া যায়। তোমাদেরকে বলছিলাম আজকের ক্লাসে আমরা এটার ম্যাথ করব। মনে আছে এটুকু? সবার কি মনে পড়ছে? এই মনে পড়ছে সবার? এই জিনিসগুলো হচ্ছে আমরা গত ক্লাসে ভালো মতো পড়ছিলাম। আজকে হচ্ছে ওই যে সূত্র যেগুলো শিখছি সেগুলোর ম্যাথ সলভ করব। সূত্রগুলো আমার নিজেরও ভালো মতো মনে থাকে না, কিন্তু সত্যি বলতে কি আমার মনে রাখার দরকারও নাই, আমি তার পরীক্ষা দিব না, তাই না? আমি তোমাদেরকে শিখাবো, এবং তোমাদের যখন শিখাবো তখন এইগুলো না আমি বের করে নিতে পারি। তো এগুলো আমারই খুব কষ্ট হয় মনে রাখতে, বাট তোমাদের কষ্ট হইলেও মনে রাখতে হবে। এগুলো যদি মনে না রাখো পরীক্ষার হলে গিয়ে পিছিয়ে যাবা। তো আমরা আজকে দেখি হইতেছে এখানে পর্ব 5, বোর পরমাণু মডেল সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি। গাণিতিক সমস্যা বলি মানে হইতেছে আমরা আজকে প্র্যাকটিস করবো আর কি। তারপর হচ্ছে ভর ত্রুটি পড়বো, আর ভর ত্রুটি সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি। ওকে। সো প্রথম প্রশ্ন লিখে নাও। আর তোমাদের উপরে ভরসা করতে পারি না, তোমরা ক্যালকুলেশন করো ভুলভাল, এই জন্য আমি একটু আমার কাছে ক্যালকুলেশন গুলো একটু বের করে রাখি, যেন উত্তরটা এখানে দেখে দেখে বসাতে পারি। আচ্ছা, প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ দেওয়া আছে এত,
মিটারে দেওয়া আছে কিন্তু, খেয়াল করো শক্তি স্তরের বেগ কত। বিশ্বাস করো ভাই, তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি যখন এই প্রশ্নটা পড়তাম, আচ্ছা তানজিনা বলছে অঙ্কগুলো কি খাতায় নোট করবো? হ্যাঁ অবশ্যই খাতায় নোট করবা, কারণ আমি তো তোমাদের নোট করার সময় দেই। তোমাদের শিক্ষতে যতগুলো ক্লাস হয়, এটা বোধহয় সব থেকে আমার ক্লাস নোট করা সহজ। এটা কি সত্যি কথা? আমার মনে হয় সব থেকে আমার ক্লাসে নোট করা ইজি হয় সম্ভবত, কারণ আমি তোমাদের নোট করার সময় দেই এবং আমি তোমাদেরকে আস্তে ধীরেই পড়াই। খুব তাড়াহুড়ো তোমার কখনো মনে হবে না যে শাওন ভাইয়া ক্লাসে খুব তাড়াহুড়ো করছে, অথবা শাওন ভাই খুব তাড়াতাড়ি ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করছে। সো তোমার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমি কয়েকটা জিনিস মাথায় নিতাম অঙ্ক পড়ার সাথে সাথে। হাইড্রোজেন পরমাণু মানে জেড এর মান হচ্ছে 1। দেখো তো এটা প্রশ্ন পড়ার সাথে সাথে মাথায় নেওয়া যায় কিনা? অবশ্যই মাথায় নেওয়া যায়। এরপরে চতুর্থ শক্তি স্তরে ব্যাসার্ধ এত মিটার দেওয়া আছে। যেহেতু আমি ফর্মুলাগুলো জানি হইতেছে সিজিএস এ, তাহলে আমি সাথে সাথে লিখে নিতে পারি 9.5 ইন্টু 10⁻⁻10 এর জায়গায় -8 সেন্টিমিটার। এইটুকু আমি প্রথমেই হইতেছে বলে নিতাম। মানে বিশ্বাস করো প্রশ্ন পড়ার সাথে সাথে এইটুকু মাথায় আমি দিয়ে নিতাম, তারপরে চিন্তা করতাম কি না কি দেওয়া আছে। এখন যেহেতু বেগ বের করতে বলছে, তাহলে বেগের ইকুয়েশনটা কি ছিল? বেগের ইকুয়েশন ছিল এইটা, যে ভি সমান, এখানে ছিল হইতেছে 2 পাই জেড ই স্কোয়ার বাই হইতেছে এন ইন্টু এইচ। এই হচ্ছে আমার বেগের ইকুয়েশন। এখন আমি জানি অনেকের মনে হচ্ছে যে এই ইকুয়েশনে ভ্যালু বসাবো, কিন্তু দেখো তো ভাই আমাদের আর দেওয়া আছে ভি বের করতে বলছে। তার মানে এই অঙ্কের জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না। আবারও বলতেছি, অনেকের মনে হতেই পারে যে এই অঙ্কে আমি এই ফর্মুলা দিয়ে অঙ্ক করব, কিন্তু এই অঙ্কটা না এই ফর্মুলা দিয়ে করা যাবে না। কেন যাবে না? কারণ তোমাকে আর আছে ভি বের করতে বলছে। তাহলে আর এবং ভি এইটা যে সম্পর্কিত সূত্র সেটা নিতে হবে। এখন আমাকে বলো তো আর এবং ভি এই সম্পর্কিত সূত্র কোনটা? এমন একটা সূত্র বলো যে সূত্রে আরও আছে ভিও আছে। খুবই ইজি পিজি ভাই। ওই যে আমাদের যে বোর মডেলের দ্বিতীয় স্বীকার্য সেখানেই তো আছে। সেটা কি ছিল? এম ভি আর সমান এন ইন্টু এইচ বাই হচ্ছে 2 পাই, তাই না? এবার প্রত্যেকটা ভ্যালু বসাই। এবং সত্যি বলতে কি এই ফর্মুলাটা আবার এসআই এর জন্য সত্যি, এই ফর্মুলাটা সিজিএস এর জন্য সত্যি। এই ফর্মুলাতে কোনো শর্ত নাই। তো যেহেতু আমরা সব সিজিএস এ বের করছি, এখানেও সিজিএস এ বের করি। দেখো এম এর মান দেওয়া আছে কত? এম এর মান হচ্ছে একটা ইলেকট্রনের ভর, সেটা কত? 9.11 10⁻⁻28 ইন্টু ভি আমরা বের করব। আর এর মান দেওয়া আছে হচ্ছে 9.5 ইন্টু 10⁻⁻8। যদি কেউ চিন্তা করো যে ভাইয়া আমি হচ্ছে এই মিটার থেকে সেন্টিমিটারে কেন নিছি বা কিভাবে নিছি, একটু মনোযোগ দিয়ে শোনো, মনে রাখবা ছোট এককে মানটা বড় হয়, আর বড় এককে মানটা ছোট হয়। কি বলছি ভাইয়া? একক যদি ছোট হয় তাহলে তার ভ্যালুটা হয় বড়, আর একক যদি বড় হয় তার ভ্যালুটা হয় ছোট। যেমন ধরো আমরা তো জানি যে হইতেছে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এখন এই যে 1 মিটার সমান যদি 100 সেন্টিমিটার হয়, মানে 1 মিটার যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে মিটার হচ্ছে বড় একক, ওখানে ভ্যালুটা ছোট, দেখছো 1। আর সেন্টিমিটার ছোট একক, এখানে ভ্যালুটা বড় 100। তাহলে এখানে মিটার আছে, সেন্টিমিটারে নিবা। সেন্টিমিটারে যদি নিতে চাও তাহলে কিন্তু ভ্যালুটা বড় হবে মানে হচ্ছে 100 গুণ বড় হবে। সো এই যে 10⁻⁻10 থেকে 10⁻⁻8 হলো, কারণ 10⁻⁻10 থেকে 10⁻⁻8 হচ্ছে বড়। ওকে, ভ্যালুটা বড় হয়েছে কিন্তু। যাই হোক, এখানে এম বসাইছি, ভি বসাইছি, আর বসাইছি সমান এন। এন এর মান কত? এন এর মান হচ্ছে 4। এইচ এর মান কত? 6.626 10⁻⁻27। খবরদার এখানে কিন্তু 34 হবে না, 2 পাই তো 2 পাই। এবার তুমি যদি এখানে ভি এর মানটা বসাও, কেউ যদি ভাই এখানে এসআই তে করে কোনো সমস্যা নেই, এই সূত্রে এসআই এর জন্য জায়েজ আছে। তাহলে আমরা যে ভি এর যে মানটা পাবো, ভি এর মানটা আমার কাছে করা আছে, দেখো তো এটা দাঁড়ায় কিনা। সেটা হচ্ছে 4.87। তোমরা আমার আগে করে ফেলবো, আমি তো অনেক ধীরে সুস্থে আস্তে ধীরে আগাই। 7 এত হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের আনসার।
তন্নি আনসার দিছে, সুমাইয়া আনসার দিছে, তারপরে হচ্ছে তৌফিক আনসার দিছে। কখন এসআই করব, কখন ওইটা কখন বুঝান। তুমি এখানে এসআই করতে পারো, মেইনলি এই ইকুয়েশন সিজিএস এর জন্য, বাট এটা এসআই সিজিএস একটাতে করলেই হয়, কোনো সমস্যা নেই। আচ্ছা, মারিয়া আফনান বলছে ভাইয়া মিলছে, ওকে ঠিক আছে, গুড। আব্দুর রহমান, ওরও মিলছে। সেটা এমন আহামরি কঠিন প্রশ্ন ছিল না, সহজ প্রশ্ন ছিল। আবারও বলতেছি, জাস্ট আর এর যে ইকুয়েশন দেখাইছিলাম আর ভি এর যে ইকুয়েশন দেখাইছিলাম, ওই দুইটা ইকুয়েশন হচ্ছে শুধু সিজিএস এ নিতে তুমি বাধ্য। বাকি সবখানে তুমি যে সিস্টেমে নাও কোনো সমস্যা নেই। এখানে তুমি যদি এসআই তে নিতা তাতেও কোনো সমস্যা ছিল না। আমরা নেক্সট ম্যাথে যাই। এটা একটু পরে যাই, আমরা হইতেছে এই ম্যাথটা করি, ওই ম্যাথটাতে পরে যাবো, 2 নাম্বার আসবে পরে, 3 নাম্বারটা আগে করি। ম্যাথটা একটু তুলে নাও। এককটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ফারহানুর বলছে ভাই আমি শুধু শিখর ক্লাসে যা করাই ওগুলো নোট করি, কিন্তু বই থেকে কোনো নোট করি না। বই থেকে পড়ার সময়, আচ্ছা ও প্রশ্নটা করছে হচ্ছে এরকম, সবাই ইয়াটা শুনো, এই অঙ্কটা তুলে নাও আর কথাগুলো শোনো। ও প্রশ্ন করছে ভাইয়া ও যদি শিখর ক্লাসে যা নোট করা হয় ও সেগুলো নোট করে, কিন্তু বই পড়তে গিয়ে ও কোনো কিছু নোট করে না, তাতে কি ওর কোনো সমস্যা হবে কিনা? যদি মনে হয় বই পড়তে গিয়ে তোমার নোট করার মতো কোনো পয়েন্ট সেখানে পাও, তাইলে সেটা নোট করে ফেলো। আর যদি মনে হয় যে বই পড়তে গিয়ে আমার নোট করার মতো কিছু নাই, নোট যা করার সেগুলো তো আসলে আমি ক্লাসেই করে ফেলছি, এখন বইটা পড়লে আমি সবকিছু বুঝতে পারছি, তাইলে তো আর কোনো ইস্যু নাই। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের বেগ, যেহেতু হাইড্রোজেন পরমাণু বলছে, তার মানে ভাইয়া এখানে জেড এর মান হচ্ছে 1। এই যে আমি অলরেডি অঙ্কের শুরুতে এটুকু নিজেকে নিজে বলে নিতে পারি, জেড এর মান হচ্ছে 1। আলোর বেগের এত অংশ, সবাই বোধহয় আলোর বেগ জানো। আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে এইটা, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তুমি যদি এটাকে সেন্টিমিটারে নাও তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হইতেছে এইটা, 3 × 10⁻10, 3 × 10⁻10, এখানে মিটার পার সেকেন্ডের জায়গায় সেন্টিমিটার পার সেকেন্ড হবে। বলছিলাম ছোট এককে মানটা বড় হয়। আলোর বেগের এত অংশ হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে ঘুরছে? তার মানে বলো তো ভাই, আমাকে কি বের করতে বলছে? আমাকে এন বের করতে বলছে না? আগে প্রশ্ন বুঝো কিনা দেখো। আমাকে ইশরাত জাহান বলছে Z1 কেমনে? ইশরাত হাইড্রোজেন না বাবা, হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা কত? 1 না, এই জন্য Z1 হয়েছে। তাহলে আমরা কি বলছি? যে হতেছে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের বেগ আলোর বেগের এত অংশ। সো 3 × 10⁻10, এটা আমি আলোর বেগ নিলাম, এত অংশ কোন কক্ষপথে ঘুরছে, মানে এন এর মান কত? তাহলে দেখো তো তুমি কোন ফর্মুলা নিবা, কোন ফর্মুলা নিবা চিন্তা করো তো। আমরা ফর্মুলা কি জানি? এই যে আগের স্লাইডে যেটা লিখে রাখছিলাম, দেখো ভি সমান 2πz² এই ফর্মুলা মুখস্থ করতে হবে কিন্তু। তাহলে ভি সমান হইতেছে, অন্যটা রং নেই, এইটা ভি সমান এখানে থাকে হইতেছে 2πz² 2πz² বাই হইতেছে n×h। এখান থেকে শুধু কার মানটা বের করতে হবে? তোমার এন এর মানটা বের করতে হবে। সো প্রতিটা ভ্যালু বসাও, দেখো তো প্রতিটা ভ্যালু বসাই। ভি এর মান কত? আলোর বেগের এত অংশ, তাহলে আলোর বেগ হচ্ছে এইটা, 3 × 10⁻10। ভাইয়া 10⁻10 কেন নিছেন? ওই যে আমি তো সেন্টিমিটারে নিব আর কি। তাহলে 3 × 10⁻10 এর আবার কত? এর আবার হতেছে 1/275। দেখো বুঝো কিনা ভাইয়া? এই যে এটা হচ্ছে আমাদের আলোর বেগের মান, আলোর বেগের এত অংশ সমান। পরের ভ্যালুগুলো বসাও। উপরে তো 2 2 পাই পাই, জেড তো 1, ই কত? ই হচ্ছে 4.8 10⁻−10, মনে আছে? সিজিএস এ ইলেকট্রনের চার্জের একক ইএসইউ তে। নুসরাত তাবাসসুম বলছে ভাইয়া ভি এর ফর্মুলা কখন ইউজ করবে এটা কিভাবে বুঝবো? নুসরাত দেখো তো ভাইয়া, তোমাকে বেগ দেওয়া আছে,
আর তোমাকে এন বের করতে বলছে। সো বেগ এবং এন এইটা নিয়ে না তুমি একটা ফর্মুলাই জানো তোমার বইতে, আর কোনো ফর্মুলা তুমি জানো না আসলে। মানে বুঝতে পারছো যে হইতেছে তুমি যখনই হচ্ছে কোনো একটা ম্যাথ পড়বা তখন তোমাকে দেখতে হবে যে আমাকে কি তথ্য দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, তারপরে তুমি নিজেই বুঝতে পারবা যে সূত্র কেমনে কোনটা ইউজ করব। মানে ও যে প্রশ্নটা করছে সেটা একটু বলে দিও। প্রশ্ন করছে ভাইয়া একটা অঙ্কে আপনি ফর্মুলা বসাচ্ছেন তারপরে অঙ্ক করে দিচ্ছেন, তা আমি কিভাবে বুঝবো যে এখানে কোন ফর্মুলা হবে? বিশ্বাস করো এটা আস্তে 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 তুমি নিজেই বুঝতে পারবা। এরপরে এন তো বের করবোই। এইচ কত? 6.626 10⁻⁻27 ইন্টু হচ্ছে এন। তুমি যদি ভাই এখান থেকে ভ্যালু ইনপুট করো তাহলে দেখবা এই যে তাহমিদ বলছে এমভিআর দিয়েও তো করা যায় মনে হয়। তাহমিদ সমস্যা আছে ভাই, এমভিআর দিয়ে করলে তোমাকে তো আর এর মান জানতে হবে। তুমি কি এখানে আর এর মান জানো? আনসার হচ্ছে তুমি আর এর মান জানো না কিন্তু। এখান থেকে জেড কত দাঁড়ায়? এখান থেকে জেড সমান দাঁড়ায় হইতেছে 2। একেবারে 2 হবে অথবা নিয়ারলি 2 হবে, এরকম মান আসবে। তার মানে কত তোমার শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর। আমাকে একজন জিজ্ঞেস করছে ভাই জেডটা কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। এইচ এর মানটা কথা বল, এইচ এর মানটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। দেখবা এন এর মানটা হচ্ছে প্রায় 2 এর কাছাকাছি হবে আর কি। ওকে ঠিক আছে, গেল এটা। এবং একটা কথা হচ্ছে তোমরা যখন এই অভ্যাসটা এখন থেকেই করো, যেহেতু মাত্র কলেজে উঠছো, কোনো অঙ্কের যখন আনসার বের করবা তখন অবশ্যই আনসারটার এখানে একটা বক্স করে আটকে দিবা। বক্স করে আটকে দেওয়ার সুবিধা কি জানো? তুমি যখন অ্যাডমিশন দিবা, তোমরা জানো বুয়েটে হচ্ছে রিটেন পরীক্ষা হয় আর ডিউতে হচ্ছে রিটেন পরীক্ষা হয়। সো বুয়েটে রিটেন এবং ডিউতে যখন রিটেন হয় তখন স্পেস কিন্তু খুবই লিমিটেড থাকে। এমন না যে তুমি ইচ্ছা মতো লুজ শিট নিয়ে তারপর লিখবা, কখনোই না। এখন ওইসব জায়গায় যদি এমন হয় ওখানে তো কেউ দেখা দেখি করে না। তো তোমার আনসার যদি ঠিক হয় তাহলে তোমার অঙ্কও ঠিক আছে। ওখানে টিচাররা তো গোড়াও না যে এই নিয়মে না করলে তোমাকে নাম্বার দিব না, ওই নিয়মে কেন করছো, শর্টকাট কেন করছো। ওখানে যে যেমনে পারে সে তেমনে করে আর কি, বুঝছো? তো যে খাতা দেখবেন যিনি আর কি, যে স্যার ধরো, সেখানে উনি যদি আনসারটা বক্স করে আগে থেকে ওনার চোখে দেখে তখন ওনাকে না কষ্ট করে ম্যাথের প্রসেস দেখতে হয় না। উনি বুঝে গেছেন আনসার যেহেতু মিলছে ওর অঙ্ক কিন্তু হয়েছে, তখন স্যারের জন্য কাজটা সহজ হয়ে যায়। আর যখন স্যারের জন্য কাজটা সহজ হয়ে যায় তখন এমনিতে তোমার প্রতি স্যারের একটা একটা সমীহ কাজ করে। কিছু কিছু প্রশ্ন আসবে যেখানে স্যারের হাতে নাম্বার থাকে, যেমন ধরো রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা, বোর মডেলের সীমাবদ্ধতা, বোর মডেলের সফলতা বা রাদারফোর্ড বোর মডেলের তুলনা, এই টাইপের প্রশ্নে স্যারদের হাতে নাম্বার থাকে। তো তোমার সাথে যদি স্যারের আগে থেকেই হচ্ছে সখ্যতা হয়ে যায় খাতার মাধ্যমে, তখন ওইসব জায়গায় স্যার তোমাকে বেশি নাম্বার একটু হলেও দিবেন। তো এই জন্য সবাই এখন থেকে অভ্যাস করবা, কোনো অঙ্ক যদি করা হয় সাথে সাথেই তুমি হচ্ছে বক্স করে আটকে দিবা ওটাকে। এই অভ্যাসটা এখন থেকে করো। ওকে, সো আমরা দ্বিতীয় শক্তি স্তর পাইলাম। এর হচ্ছে নেক্সট ম্যাথ লিখে নাও। অঙ্কটা লিখে হইলে সবাই একটু ডান লিখো, তাইলে আমরা অঙ্কটাতে চলে যাব। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাইয়া ওই অঙ্কটাতেই যদি আমার আনসার 1.5 আসে, মানে আমার আনসার যদি 1.5 আসে তাইলে আমি কি আনসার দিব? এখন এখানে একটা মজার প্রশ্ন বলে, আচ্ছা অঙ্ক কি আমরা মেলাই নাকি অঙ্ক মেলানো থাকে বলো তো? আমার প্রশ্ন হচ্ছে অঙ্ক কি আমরা মেলাই নাকি অঙ্ক মেলানো থাকে? ভাই অঙ্ক কিন্তু মেলানো থাকে, অঙ্ক আমরা মেলাই না। তো যিনি এই অঙ্কটা বানাইছেন, এই তথ্যগুলো দিয়েছেন, তিনি আসলে করেই অঙ্কটা দিচ্ছেন। তোমার এখানে আনসার কখনোই 1.5 আসবে না, হয় আসবে হইতেছে 2.0000 টাইপের কিছু একটা, অথবা তোমার অঙ্কে আসবে হইতেছে 1.9999 এরকম কিছু একটা। তো এমন একটা মান আসবে যেখানে তোমার জন্য ডিসিশন নেওয়াটা খুব সহজ হবে। অনেকে কমেন্ট করছে বইয়ের সাথে আমার সূত্র মিলে না। হ্যাঁ, বইয়ের সাথে আমার সূত্র মিলবে না, কারণ বইতে এসআই তে করছে। তুমি চাইলে এসআই তে করতে পারো, কোনো সমস্যা নাই। বাট সিজিএস করাটা ভালো। সিজিএস করাটা তোমাদের জন্য সেফ জোন অ্যাডমিশনের জন্য।
আমাকে বলছে প্রমাণ করো, আচ্ছা করলাম প্রমাণ, হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষপথে মানে হইতেছে পঞ্চম শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের বেগের তুলনায়, মানে পঞ্চম শক্তি স্তরের আবর্তনশীল ইলেকট্রন বেগের তুলনায় প্রথম শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের বেগ 5 গুণ হবে। দেখো তো ভাই আমাদেরকে কি চাইছে, V1 বাই হইতেছে V5 সমান হচ্ছে 5 এটা চাইছে, নাকি V5 বাই V1 সমান 5 এটা চাইছে? আগে আমাকে বলো কোনটা চাইছে, উপরেরটা নাকি নিচেরটা? এইটুকু কিন্তু ধরতে হবে অঙ্ক পড়ে। অর্ক ভৌমিক বলছে এইসব ম্যাথগুলো কি সিজিএস এ করবো? হ্যাঁ, সিজিএস এ করা ভালো। এই কোনটা চাইছে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? নিচেরটা চাইছে। অঙ্কটা ভালো মতো পড়ো তো, বাংলা পড়ো, বাংলা। পঞ্চম কক্ষপথের সবসময় যে প্রথমে যে লাইনটা লেখা থাকবে, প্রথম লাইনটাই যে হইতেছে উপরে যাবে এমন কোনো কথা নাই, অঙ্কটা পড়ো। পঞ্চম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের তুলনায় প্রথম কক্ষপথের আবর্তনশীল ইলেকট্রনের বেগ 5 গুণ হবে। তাহলে বেশি কোনটা হবে? প্রথমটা। কিন্তু পঞ্চম শক্তি স্তরের যে বেগ সেই বেগের তুলনায় প্রথম শক্তি স্তরের যে বেগ সেইটা 5 গুণ বেশি হবে। আবারও বলি, পঞ্চম শক্তি স্তরের যে বেগ সেই বেগের তুলনায় প্রথম শক্তি স্তরের বেগ 5 গুণ বেশি হবে, 5 গুণ হবে। তার মানে ভাই আমাদেরকে এইটা চাইছে, এইটা এটা চাই নাই কিন্তু। যারা নিচেরটা অনুমান করছিলা ভাই, ভুল অনুমান করছো। অঙ্কটা ভালো মতো পড়ো। পঞ্চম শক্তি স্তরে যে বেগ সেই বেগের তুলনায় প্রথমটা 5 গুণ, তাহলে প্রথমটা 5 গুণ মানে কি? প্রথমটা বেশি। বুঝতে পারছি কি? এখন হচ্ছে আমাদেরকে এটা ডিফাইন করতে হবে যে হচ্ছে কিভাবে কি আছে। যেহেতু একই পরমাণু, তার মানে বুঝতে পারছো এখানে জেড কি ম্যাটার করে? মানে হইতেছে দেখো পরমাণু হাইড্রোজেন, এই ক্ষেত্রে হাইড্রোজেন, ওই ক্ষেত্রে হাইড্রোজেন, জেড ম্যাটার করে না। আমার এখানে মাত্র দুইটা রাশি ম্যাটার করে, একটা হইতেছে বেগ আর একটা হইতেছে এন। এখন আমি তোমাদেরকে ইকুয়েশন দেখাই, দেখো তো। ইকুয়েশন হচ্ছে 2 পাই জেড ই স্কয়ার বাই এন এইচ। আমি ইকুয়েশনটা লিখাই, মানে ভি সমান হচ্ছে 2 পাই জেড ই স্কয়ার বাই হচ্ছে এন এইচ। এখানে এন এবং ভি বাদে বাকি সব তো কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি ভি সমানুপাতিক কি 1 বাই এন না? দেখো তো কাঁচা বাচ্চারা বুঝো কিনা। 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, 0 এখানে কনস্ট্যান্ট, ই তো কনস্ট্যান্ট, এইচ তো সবসময়ের জন্য কনস্ট্যান্ট। এখানে ম্যাটার করে শুধু শুধু হইতেছে ভি এবং হইতেছে এন, এটা ছাড়া আর কিছু ম্যাটার করে না। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমরা কি জানি, V1 বাই হইতেছে V5, মানে অতএব আর কি উল্টে যাবে না, N5 বাই হইতেছে N1। N5 মানে কি 5, আর N1 মানে তো 1। তার মানে আমরা এটা বলতে পারি V1 বাই হইতেছে V5, এগুলো আসলে এমসিকিউ আকারে আসে, বুঝছো, অ্যাডমিশনে। এখানে 5, দেখো ইজি পিজি, আনসার মিলে গেল। সবাই কি বুঝিয়ে আছি কাঁচা বাচ্চারা? আচ্ছা, রাতুল জিজ্ঞেস করছে ভাই এইচ কি? এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, ওর নামের মধ্যেই লুকায় আছে যে প্ল্যাঙ্কের ধ্রুবক। যারা বুঝো না তাদেরকে আবার বলতেছি, হাইড্রোজেন পরমাণুর জন্য পঞ্চম শক্তি স্তরে আবর্তনশীল ইলেকট্রনের বেগের তুলনায় প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের 5 গুণ হবে। আগে আমরা প্রশ্নটা বুঝলাম, এটা বের করতে বলছে। এখন আমি দেখলাম যে আমাকে এখানে কি কি দেওয়া আছে, আমাকে ভি এবং এন এইটা নিয়ে কাজ করতে হবে, এর বাইরে আর কোনো কিছু নিয়ে কাজ করা যাবে না। ভি এবং এন এর বাইরে আসলে কোনো কিছু নিয়ে কাজ করা আমরা করবো না। ওকে, যারা বুঝে না আবার বুঝো। প্রশ্নটা কি বুঝি? প্রশ্ন হচ্ছে প্রমাণ করো হাইড্রোজেন পরমাণুর পঞ্চম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের তুলনায় প্রথম শক্তি স্তরের বেগ 5 গুণ হবে। তার মানে প্রথমটা বেশি, পঞ্চমটা ছোট। সো V1 বাই V5 সমান হচ্ছে 5। এখন আমি তো ভি এর ইকুয়েশন জানি, ইকুয়েশন থেকে আমি দেখলাম যে 2 মানে কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, জেডটাও এখানে কনস্ট্যান্ট, কারণ দুই ক্ষেত্রে আসলে কি আছে, দুই ক্ষেত্রেই একই হাইড্রোজেন পরমাণু আছে। ই কনস্ট্যান্ট, এইচ ও কনস্ট্যান্ট, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, সেটা তো পরিবর্তন হয় না, এইচ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, সেটাও তো পরিবর্তন হয় না। তার মানে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল এন, এন মানে হচ্ছে কততম শক্তি স্তর। তাহলে আমি দেখলাম V1 বাই V5 যেহেতু ব্যস্তানুপাতিক উল্টে যায়, N5 বাই N1, N5 মানে কি পঞ্চম শক্তি স্তর,
এই জন্য এখানে 5 হয়েছে। n1 মানে প্রথম শক্তি স্তর, এখানে 1 হয়েছে। শেষ। এবার কি সবাই বুঝতে পারছি? পরীক্ষার খাতায় কি সিজিএস বা এসআই দিতে হবে? একটা দিলেই হয়। এখানে কখনোই আসলে স্যাররা মাইন্ড করে না যে তুমি সিজিএস এ দিছো নাকি তুমি এসআই তে দিছো, একটা দিলেই হয়। ওকে, এই প্রশ্নটা লিখে নাও। আমাকে বলছে লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, লিথিয়ামের জন্য এখানে জেড এর মান কত কাঁচা বাচ্চারা? এখানে কিন্তু জেড এর মান 1 না। জেড এর মান 1 কার জন্য? হাইড্রোজেনের জন্য। তার মানে হচ্ছে এইখানে জেড এর মান হচ্ছে কত? জেড এর মান হচ্ছে 3। ওকে, এটুকু না করলে কিন্তু হবে না, এটুকু নিজেকে বুঝতে হবে। ব্যাসার্ধ বের করতে বলছে। ব্যাসার্ধ বের করতে বলছে মানে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে যে আর সমান হচ্ছে হোয়াট। দেখো তো বাকিটুকু তোমার জন্য কত সহজ হয়ে যায়। তুমি চাইলে ভাই পুরো ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো। দেখো তো মনে আছে ফর্মুলা? আর সমান হইতেছে 5.3 ইন্টু 10⁻⁹ ইন্টু হইতেছে n স্কোয়ার বাই হইতেছে জেড। এক আর কার মনে আছে ফর্মুলা? হুমায়ুন ডাক্তার বলছে জেড মানে কি? জেড মানে পারমাণবিক সংখ্যা। আয় হায়, এত পরে এসে যদি জিজ্ঞেস করো জেড মানে কি, তাহলে তো সমস্যা। মনে আছে ফর্মুলা? জেড মানে পারমাণবিক সংখ্যা। যদি কারো মনে না থাকে তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, যদি কেউ এটা মনে না থাকে সরাসরি আর এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, বাট এটা বেশি সহজ। তাহলে আমরা কি জানি? আমরা জানি হইতেছে এইটা 5.3 ইন্টু 10⁻⁹ যে তোমাকে বলছে দ্বিতীয় শক্তি স্তর, তার মানে এখানে 2 তার স্কোয়ার। আর জেড এর মান কত? জেড এর মান হচ্ছে 3। তাহলে এখানে থাকে হইতেছে এটা 7.06 10⁻⁹ 7.06 10⁻⁹ এত সেন্টিমিটার। ইজি পিজি লেমন স্কুইজি, তাই না? এই হচ্ছে আমাদের আনসার। এটা এমসিকিউ তে আসতে পারে, সিকিউ তে আসতে পারে। প্রশ্ন তো প্রশ্ন, তোমার টেনশন করতে হবে আনসার নিয়ে। তুমি যদি এখন প্রশ্ন নিয়ে টেনশন করো, দেখো তোমরা অনেকেই কোনো একটা প্রশ্ন সলভ করতে গিয়ে চিন্তা করো আল্লাহ এটা এমসিকিউ তে আসবে না সিকিউ তে আসবে, গতে আসবে না ঘতে আসবে। ভাই এই টেনশন স্যারের। তোমার কাজ হচ্ছে অঙ্কটা শেখা, তোমার কাজ হচ্ছে জিনিসটা শিখে নেওয়া। তো স্যার কই থেকে প্রশ্ন করবে এটা স্যারকে টেনশন করতে দাও, খালি খালি ওনার টেনশন তুমি কেন মাথায় নিচ্ছ? শুধু এটুকু মনে রাখবা যে হচ্ছে অঙ্ক আমরা মিলাই না, অঙ্ক মিলানো থাকে। কোথাও কি ক্যালকুলেশনে ভুল হয়েছে? 7.06 10⁻⁹ এ যদি ভুল হয় তাহলে একটু বলে দাও তো ভাইয়া। ক্যালকুলেশনে ভুল হতেই পারে। আচ্ছা মিলছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ওই যে 2 নম্বর ম্যাথটা করি। এই ম্যাথটা তোমাদেরকে রেখে দিয়েছিলাম এবং হচ্ছে বলছিলাম যে পরে করব, কারণ এই ম্যাথটা এর আগে যে ম্যাথগুলো করছিলাম সেটা থেকে একটু টাফ, একটু টাফ। বাট আমি জানি তোমাদের কাছে কিছু না। ম্যাথটা তোলা হলে সবাই একটু ডান লিখো।
ওকে, আমরা একটু প্রশ্নটা পড়ি। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তার মানে ভি বের করতে বলছে। এখন এই যে ভি বের করতে বলছে ভাই, এটা তো খুবই ইজি পিজি জিনিস, এটা তো সবাই পারে। হাইড্রোজেন পরমাণু তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের বেগ, এটা তো ভাই সবাই পারে। ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে? সো প্রথম অংশটুকু আগে আমরা চিন্তা করি, প্রথমটুকু করার পরে তারপর হইতেছে আমরা পরের অংশটুকু চিন্তা করব। তাহলে কাঁচা বাচ্চারা ভি এর ইকুয়েশন কি ছিল? 2 পাই জেড ই স্কোয়ার বাই এন এইচ, তাই না? ভি সমান হইতেছে এইটা, 2 পাই জেড ই স্কোয়ার বাই হচ্ছে এন ইন্টু এইচ। এই হচ্ছে ভি এর মান। মিনহাজুল ইসলাম বলছে প্লাঙ্কের একক কি? প্লাঙ্কের কনস্ট্যান্টের একক হচ্ছে এসআই তে নিলে এরকম দাঁড়ায় জুল সেকেন্ড, আর সিজিএস এ নিলে দাঁড়ায় হইতেছে আর্জ সেকেন্ড। এটা হচ্ছে এসআই তে, এটা সিজিএস। এই প্রত্যেকটা ভ্যালু বসাই, দেখো বসাও কি কি থাকে। 2 তো 2, আমি চাই তোমরা আমার আগে করে ফেলো, পরে আমার সঙ্গে আনসার মিলাই নাও। খালি খালি আমার জন্য কেন বসে থাকবা? 2 পাই জেড মানে তো হাইড্রোজেন, জেড লিখলাম না। ই এর মান কত মনে আছে? 4.8। ইএসইউ তে মান বসাবো 4.8 ইন্টু 10⁻⁻10। তার আবার কি হবে? তার আবার স্কোয়ার হবে। এন হচ্ছে তৃতীয় শক্তি স্তরে 3 ইন্টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মান হইতেছে 6.626 10⁻27। তাহলে এইখানে আমরা যে আনসারটা পাবো সেই আনসার থাকে হচ্ছে এইটা। অনেকে অলরেডি বের করে দিয়ে বসে আছে, 7.28 10⁻7 সেন্টিমিটার পার সেকেন্ড। এই হচ্ছে একটা আনসার আমাদের অঙ্কের, একটা পার্ট হয়ে গেল। এই পার্টটুকু বিশ্বাস করো সবাই পারো, এই পার্টটুকু নিয়ে কারো কোনো সমস্যা থাকা উচিত না। সবাই এটুকু লিখে হলে ডান লিখো। আচ্ছা, আমাকে একজন বলছে, মাজিদুল বলছে, ভাইয়া ভি এরও তো একটা শর্টকাট আছে। হ্যাঁ, ভি একটা শর্টকাট আছে মাজিদুল, কিন্তু কথা হইতেছে এই ফর্মুলাটা ইটসেলফ খুব বড় ফর্মুলা না, বুঝছো? তো যেহেতু এটা খুব বড় ফর্মুলা না, এই জন্য আমরা নতুন করে আরেকটা শর্টকাট মনে রাখছি না। আর এর ফর্মুলাটা অনেক বড় দেখে একটা শর্টকাট আমরা মনে রাখি। এবার আসি পরের অংশটুকু। পরের অংশটুকুতে কাহিনী আছে। সবাই লেখা বন্ধ করো, কমেন্ট করা বন্ধ করো, মনোযোগ দিয়ে শুনো কি বলি। পরের যে অংশটুকু আমাদেরকে বলছে সেখানে আবার একটু বলছে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, তাই না? প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে। এখন পরমাণুতে এরকম কক্ষপথগুলো বৃত্তাকার, তাই না? অবশ্যই কক্ষপথগুলো হচ্ছে বৃত্তাকার। যখন কোন একটা ইলেকট্রন পুরো একটা পূর্ণ কম্পন সম্পন্ন করে, তখন সে কি 2 পাই আর পরিমাণ দূরত্ব কভার করে না? বুঝি তো? 2 পাই আর কি বলছি ভাই? যখন একটা ইলেকট্রন সম্পূর্ণ বলয় কমপ্লিট করে, আবারও বলতেছি, যখন একটা ইলেকট্রন সম্পূর্ণ বলয় কমপ্লিট করে তখন সে 2 পাই আর পরিমাণ দূরত্ব কভার করে। ওকে, ভালো কথা। তাহলে আমরা কি বলতে পারি যে হইতেছে একটা ইলেকট্রনের বেগ এটা পাইছি, ওকে। সো এই বেগকে আমরা যদি সময় দিয়ে গুণ করি তাহলে কি পাই? দূরত্ব পাই না? তোমরা অবশ্যই এই ইকুয়েশন জানো যে হইতেছে এস সমান কি? এস সমান হইতেছে ভি ইন্টু টি, সবাই জানি। তাহলে আমরা বলতে পারি যে হইতেছে এখানে ভি এর মান কত? ভি এর মান হইতেছে 7.28 ইন্টু 10⁻⁷ হইতেছে 7, আর সেকেন্ড আসলে 1 সেকেন্ড। এই যে প্রতি সেকেন্ড বলছে না, এই যে প্রতি সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে এখানে সময়টা হইতেছে 1। তাহলে আমি কি বলতে পারি যে প্রতি সেকেন্ডে ওই ইলেকট্রনটা এতটুকু দূরত্ব কভার করে। দেখো বুঝো কিনা, এত সেন্টিমিটার দূরত্ব কভার করে। আবারও বলতেছি, দেখো আমি যেটা পাইলাম সেটা ইলেকট্রনের বেগ ছিল। ইলেকট্রনের বেগ ছিল বলতে মিন করে হইতেছে এত সেন্টিমিটার পার সেকেন্ড। কিন্তু আমার তো আসলে পরিধি নিয়ে কাজ করতে হবে, দূরত্ব নিয়ে কাজ করতে হবে। তো আমি বেগকে দূরত্ব বানাইছি, বেগকে দূরত্ব বানাইছি মানে হইতেছে এখানে ভি আর টি গুণ করছি, ফিজিক্সের ফর্মুলা।
সো ফিজিক্সের ফর্মুলা যখন অ্যাপ্লাই করছি তখন আমি দেখছি যে এটা মিন করে যে প্রতি সেকেন্ডে সে এতটুকু দূরত্ব কভার করে, প্রতি সেকেন্ডে এতগুলো দূরত্ব কভার করে। এখন আমাকে বের করতে হবে যে এতটুকু দূরত্ব মানে কয়বার সে ঘুরে। সেটা তো খুব ইজি পিজি, সে আমি কি জানি 2πr, এইটুকু যদি দূরত্ব কভার করে দেখো তো, তাহলে সে কতবার ঘুরে? একবার ঘুরে না? এই বুঝো কিনা যে 2πr এইটুকু যদি কভার করে তাহলে সে একবার ঘুরে। আমাকে কি জিজ্ঞেস করছে? আমাকে বলছে এতটুকু যখন কভার করবে তখন কতবার ঘুরবে। তাহলে আমি বলতে পারি কি থাকে এখানে 7.28 10⁻⁷ এত সেন্টিমিটার যখন কভার করবে তখন সে কতবার ঘুরবে, সেটা হচ্ছে এইটা 7.28 10⁻⁷ বাই হইতেছে 2πr। যারা বুঝুন নাই পরে বলতেছি, আবারও বুঝাই বলতেছি। আমি বেগ পাইলাম, বেগ থেকে দূরত্ব পাইছি। এখন আমি তো জানি যে 2πr যদি ঘুরে তাহলে সে একবার আবর্তন করে, তাহলে এতটুকু দূরত্ব ঘুরলে কতবার আবর্তন করে, এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ। এখন এখানে তুমি আবার কার মান জানো না? আর এর মান জানো না। সেই আর এর মান তুমি কেমনে বসাবা? চাইলে তুমি একবারে বসাইতে পারো, আমি একটা স্লাইড অ্যাড করে বসাই। 7.28 10⁻⁷, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। 7.28 10⁻⁷ আর হচ্ছে 2πr। তাহলে এখানে থাকে হচ্ছে 7.28 10⁻⁷ 2 ইন্টু পাই ইন্টু, তোমাদেরকে কি মনে আছে যে এই ইকুয়েশনটা কি হবে? ইকুয়েশন ছিল হচ্ছে এইটা 5.3, আর এর ইকুয়েশন নিজে তো ভুলে গেছে আল্লাহ। 5.3 10⁻⁹ 10⁻⁹ ইন্টু আর এর ইকুয়েশন বসাচ্ছি কিন্তু 5.3 10⁻⁹ আমাকে বলছে হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর মানে হইতেছে এখানে 9 বাই হইতেছে 1, যেহেতু হাইড্রোজেন আর কি। কতবার আসে? এখানে আসে হইতেছে অনেকবার আসবে, 2.4 ইন্টু 10⁻14, এতবার। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে আর এর ইকুয়েশনটা কি বসাইলাম? এই ইকুয়েশনটা বসাইলাম যেটা তোমাদেরকে এতক্ষণ ধরে শিখাইছি। আর সমান হচ্ছে 5.3 ইন্টু 10⁻⁹ ইন্টু হইতেছে উপরে হচ্ছে n স্কয়ার বাই হইতেছে z। তাহলে তোমাদের জন্য হচ্ছে যে ফর্মুলাগুলো নিয়েছিলাম সেগুলো একটু বলে দিই। বোর্ড মডেল থেকে গত ক্লাসে আমরা কি বলছি? আমরা হইতেছে ভি বের করা শিখছিলাম, আর বের করা শিখছিলাম। সেটা নিয়ে হচ্ছে আমরা এখানে অনেক ম্যাথ সলভ করছি। তোমাদের কাজ হচ্ছে বাসায় গিয়ে এগুলো আবার নিজে নিজে প্র্যাকটিস করা। তুমি যত বেশি, 9টা কি, 9টা হচ্ছে তৃতীয় শক্তি স্তর বলছে না, এই জন্য 3 তার স্কোয়ার, এই যে তৃতীয় শক্তি স্তর 3 তার স্কোয়ার। সো ওই যে 3 স্কোয়ার করলে 9 হয়। আর এখানে যেহেতু হাইড্রোজেন নিচে 1 হয়, তো 1 আমরা লিখে নাই। ভি এর শর্টকাট নেই, ভি এর শর্টকাট বানাইলে বানানো যায়, বাট দরকার নেই তো। আর এর মান কোথায় পাইছেন? জুবাইদা বলছে আর এর মান তো আমরা নিজেরা বের করতেই পারি। আর তো একটা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন ছিল। ভাই এমসিকিউ অপশনগুলো কি সিজিএস এ থাকবে? এমডি নাইম জিজ্ঞেস করছে। দেখো এমসিকিউ তে অপশনগুলো যদি সিজিএস এ থাকে বা এসআই তে থাকে সমস্যা তো নাই, তুমি সিজিএস এ বের করে রাখো, তারপরে ফাইনালি তুমি হচ্ছে এসআই তে কনভার্ট করো। যেমন সেন্টিমিটারের জায়গায় তো মিটার বানাইতে পারবা, অথবা সেন্টিমিটার পার সেকেন্ডের জায়গায় মিটার পার সেকেন্ড বানাইতেই পারবা, অথবা মানে পরে বানানো যায়, সমস্যা নেই। বাট তোমরা সিজিএস এ শিখছো, সিজিএস এ শিখো। বইতে যদি এসআই তে থাকে থাকুক। এখন কথা হচ্ছে ভাই, তুমি যদি মনে করো যে ভাইয়া সিজিএস এ সূত্র মুখস্থ করছি, এখন এসআই তে আরেকটা মুখস্থ করব, তাইলে তো ভাই প্যারা খেয়ে যাবা, দুইটা সূত্র মনে রাখা তো কঠিন। এই জন্য যে কোনো একটা মুখস্থ করো, যেহেতু তুমি ক্লাসে আমার সঙ্গে সিজিএস শিখছো, প্র্যাকটিসও করছো সিজিএস দিয়ে, এই জন্য সিজিএস দিয়েই করো, ঠিক আছে? এবার সবাই একটু লিখে নাও কক্ষপথের শক্তি, এটা তোমরা গত ক্লাসে করছি।
কক্ষপথের শক্তি, এটাকে আমরা ই বলি আর কি, বুঝছো? তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম বোর মডেলের সফলতা কি কি ছিল, মনে আছে? দেখো মনে পড়ে কিনা। বোর মডেলের সফলতা ছিল হইতেছে কি কি জানি ছিল এখানে। আর নির্ণয় করে ফেলছি, ভি নির্ণয় করে ফেলছি, এখন আমাদের ই নির্ণয়, এটা আমাদের করতে হবে। এখন কক্ষপথের শক্তি, এই ইকুয়েশনটা তোমাদের দেখাইতে হবে, কিন্তু এটা দেখাইতে গেলে আবার একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এইটার প্রমাণ যদি কেউ বইতে দেখো, মানে তোমাদেরকে যেরকম আমি ভি এবং আর এই দুইটা প্রমাণ দেখাইছি, এইটার না প্রমাণটা করতে গেলে ক্যালকুলাস লাগে, ইন্টিগ্রেশনের দরকার হয়। তো ইন্টিগ্রেশনটা তোমরা এখনো শিখো নাই, আমি জানি কয়েকজন শিখে আসছো যারা হচ্ছে একটু অ্যাডভান্স ছিল শুরু থেকে। তো ওই যে ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা, সেটা তোমরা এখনো আসলে শিখো নাই, তার জন্য আমি এটার প্রমাণ দেখাচ্ছি না। সো প্রমাণটা দরকারও নাই। তোমরা যদি কখনো ইন্টিগ্রেশন শিখে আসো, এটা সেকেন্ড ইয়ারে গিয়ে হয়তো শিখবা, তখন হচ্ছে তোমাদেরকে প্রমাণটা হয়তো কোনো একদিন দেখানো হবে, অথবা তোমরা নিজেরাই বুঝতে পারবা। আমি শুধু ইকুয়েশনটা লিখে দিচ্ছি, সবাই একটা ইকুয়েশনটা লিখে নাও, এটাও বিরাট বিরাট একটা ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে এইটা, ই সমান হচ্ছে মাইনাস টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 এম স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে কি কি ছিল? টু পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4, এটা মাইনাস আছে আগে, আর নিচে হচ্ছে এম স্কোয়ার এইচ স্কোয়ার। এবং এটাও হচ্ছে কোন সিস্টেমে করা? এটাও সিজিএস সিস্টেমে করা, সিজিএস। আর প্রত্যেকটা যদি মান বলি, টু এর মান তো তুমি জানো, তারপরে পাই এর মান তো তুমি জানো, এখানে এম এর যে মান, এই মানটা হইতেছে এইটা, ইলেকট্রনের ভর 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। ই এর যে মান সেটা হইতেছে এইটা, 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ। তারপর এইচ এর যে মান সেটা হইতেছে 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 24 আর্জ সেকেন্ড। এই হচ্ছে এদের ভ্যালুগুলো বসাইতে হয় আর কি। এখন আমি জানি অনেক কোমলমতি হৃদয়ে একটা প্রশ্ন আসছে। প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া এই মাইনাসটা কেন আসলো? এই প্রশ্ন কিন্তু অনেকে জিজ্ঞেস করছে যে মাইনাসটা কেন আসলো। এই প্রশ্ন কার কার আছে? যদি কারো মনে এরকম প্রশ্ন আসে যে মাইনাসটা কেন আসলো, এখন এই যে মাইনাসটা যে কেন আসলো, বিশ্বাস করো এটা তোমাদের নিজেদেরও প্রশ্ন, এটা আবার স্যারদেরও খুব প্রশ্ন। স্যাররা এই অংশটুকু যদি সিলেবাসে থাকে, তাহলে এটা খ নাম্বারে খুব বেশি পরিমাণে দেয়। তো সবাই একটা প্রশ্ন লিখে নাও, খ নাম্বারে এই প্রশ্নটা আসে। খ নম্বরে হইতেছে মানে প্রশ্নটা এরকম যে কক্ষপথের শক্তি ঋণাত্মক কেন? কক্ষপথের শক্তি ঋণাত্মক কেন? এই হচ্ছে প্রশ্ন। খুবই প্রিয় প্রশ্ন, স্যারদের খুবই প্রিয় প্রশ্ন। যে কোনো একটা কক্ষপথের শক্তি নেগেটিভ কেন? এবার সবাই কমেন্ট করা বাদ দিয়ে একটু 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 হচ্ছে মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে, তোমরা কি জানো যে কোন একটা বস্তু, ধরো এই হচ্ছে ভূমি, এখানে একটা অবজেক্ট আছে, ভূমির সাথে একটা অবজেক্ট আছে, আর এইখানে একটা অবজেক্ট আছে, ভূমি থেকে উপরে, ধরো উপরে উঠানো হয়েছে সামহাউ। আমাকে বলো তো ভাই, এটা হচ্ছে অবজেক্ট 1, এটা হচ্ছে অবজেক্ট 2, কার মধ্যে এনার্জি বেশি? কি মনে হয়? প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে এনার্জি বেশি নাকি এর মধ্যে এনার্জি বেশি?
কি মনে হয়? চিন্তা করো, বুঝে শুনে আনসার দিবা কিন্তু। গুড, এটা সবাই পারছো। আমরা জানি যে এর মধ্যে এনার্জি বেশি। এনার্জি বেশি কারণ এর মধ্যে অনেক বিভব শক্তি যুক্ত আছে, তাই না? যারা ওয়ান আনসার দিচ্ছে তারা কি চিন্তা করে আনসার দিচ্ছে আল্লাহ মাহবুদ জানে। ভাই 2 নম্বরের মধ্যে শক্তি বেশি। অর্থাৎ জিনিসটা মিন করে যে কোনো বস্তু নর্মালি হতেছে কি হয়, দেখো পৃথিবী ওকে টানে, মানে পৃথিবী ওকে টানে, সো ও কিন্তু নিচের দিকে যেতে চায়, কিন্তু তার বিপরীত দিকে গেছে। সো সারমর্ম হচ্ছে কোনো বস্তু যখন প্রতিকূল পরিবেশে থাকে, খেয়াল করো, কোনো বস্তু যখন প্রতিকূল পরিবেশে থাকে তখন তার মধ্যে এনার্জি বেশি থাকে। একটা কথা আছে যে দ্য পেইন দ্যাট ডাজেন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। এই কথাটা তোমরা কখনো শুনছো কিনা, আমি রিপিট করি আবার। দ্য পেইন দ্যাট ডাজেন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। ব্যাপারটা হচ্ছে এরকম যে সেই বেদনা বা সেই ব্যথা বা সেই আঘাত যেটা তোমাকে মেরে ফেলে না, সেটা তোমাকে স্ট্রং বানায়। এটা সত্যি কথা। যারা ধাক্কা খায় জীবনে, যারা জীবনে অনেক বাধার সম্মুখীন হয়, তারা জীবনে বেশি শক্তপোক্ত হয়, তারা মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়। আর যারা সবসময় হইতেছে সুন্দর পরিবেশে থাকে, সবার ভালোবাসা পেয়ে অভ্যস্ত, ওরা না মেন্টালি স্ট্রং একটু কম থাকে, কারণ ওরা তো জানে না যে ধাক্কা জিনিসটা কি বা ধাক্কা খাইলে কিভাবে এটা হ্যান্ডেল করতে হয়। তো মনে রাখবা যে যে যত বেশি বেদনার মধ্যে দিয়ে যাচ্ছে সে তত বেশি স্ট্রং, যে যত বেশি কষ্ট করছে সে তত বেশি শিখছে। তো তোমাদের মধ্যে যদি এমন হয় যে অনেক অভিযোগ তো আমাদের আছে, আমাদের হচ্ছে হয়তো মনে হতে পারে যে আমার ফ্যামিলি সলভেন্ট না, আব্বু আম্মা আমার শখ আহ্লাদ গুলো পূরণ করতে পারছে না, অথবা ও বাসায় 3-4টা টিচার রাখছে, আমি কেন পারছি না, ও ওর পছন্দ মতো জামা কিনতে পারছে, আমি পারছি না। বিশ্বাস করে এগুলো তোমাকে শেখাচ্ছে, এগুলো তোমাকে স্ট্রং বানাচ্ছে, এগুলো তোমাকে ভবিষ্যৎ দুনিয়ার জন্য প্রস্তুত করছে, এগুলোকে পজিটিভলি নিতে পারো আর কি। মেইন কথা হচ্ছে ভাই, দুনিয়াতে দুনিয়াতে যে যত হচ্ছে প্রতিকূল পরিবেশে থাকে তার মধ্যে এনার্জি তত বেশি হয়। এটুকু তো বুঝছো। এই বস্তুটা কিন্তু নিচের দিকে যেতে চাই, বাট তুমি তাকে উপরে নিছো, প্রতিকূল জায়গায় নিছো, প্রতিকূল জায়গায় নিছো, তার মানে তার মধ্যে এনার্জি বেশি। তুমি যদি তাকে আরো প্রতিকূল জায়গায় নিতা, মানে আরো উপরে নিতা, পৃথিবী তোকে টানে, যত প্রতিকূল জায়গায় নিবা ওর মধ্যে তত বেশি এনার্জি জমা হবে। এইটুকু কি সবাই বুঝতে পারছি? তাহলে যে যত প্রতিকূল পরিবেশে থাকে তার এনার্জি তত বেশি, যে যত অনুকূল পরিবেশে থাকে তার এনার্জি তত কম। ওকে, গেল এটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই, কিসের মধ্যে কি পান্তাবাদের কি, এর মধ্যে কেন এটা বললেন আর কি, তোমাদেরকে বোঝাচ্ছি কেন এর মধ্যে এটা বলছি। আমি এখানে একটা হচ্ছে, এই একটা কক্ষপথ আছে, আর এই একটা ধরো নিউক্লিয়াস আছে। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, একেবারে পজিটিভ চার্জ। এখন এখানে তো ইলেকট্রন থাকে, তাই না? কক্ষপথে ইলেকট্রন থাকে। সো কক্ষপথে যদি ইলেকট্রন থাকে, সো নিউক্লিয়াস তো ইলেকট্রনকে টানবে, এটা তো আমরা জানি, গত ক্লাসে আমরা দেখছি যে নিউক্লিয়াস ইলেকট্রনকে টানে। তাহলে বলো তো, এই ইলেকট্রনটা অনুকূল পরিবেশ কোনটা? নিউক্লিয়াসের কাছে থাকা, বুঝো কিনা? অনুকূল পরিবেশ হইতেছে নিউক্লিয়াসের কাছে থাকা, এই যে নিউক্লিয়াসের কাছে থাকা হচ্ছে অনুকূল পরিবেশ, আর নিউক্লিয়াস থেকে দূরে থাকা হচ্ছে প্রতিকূল পরিবেশ। এখন বলো তো এনার্জি কোথায় বেশি হবে, ওই নিউক্লিয়াসের কাছে থাকলে নাকি দূরে থাকলে, কোথায় এনার্জি বেশি হবে? চিন্তা করো তো। আমার কোয়েশ্চেন হচ্ছে ইলেকট্রনটা কোথায় থাকলে এনার্জিটা বেশি হবে, চিন্তা করে আনসার দাও। গুড, দূরে থাকলে এনার্জি বেশি হবে, এই তো বুঝে গেছো। কারণ কাছে থাকলে তো অনুকূল পরিবেশে থাকা হচ্ছে, কারণ কাছে তো এমনিতেই টানে, অমনিতেই টানে। যত দূরে যাবে তত এনার্জি বেশি হবে, এবং অসীম দূরত্বে এনার্জি কি ম্যাক্সিমাম হয় না? তাহলে এইটুকু আমি তোমাদেরকে একটু লিখে দিই, যে নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া হয়, নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া হয় শক্তি তত বাড়ে। তাই তো? এবং আমরা কি জানি, তাহলে অসীমে শক্তি কি হবে, ম্যাক্সিমাম হবে না? অর্থাৎ অসীম দূরত্বে
এই শক্তি সর্বোচ্চ হয়। দেখো তো এইটুকু সবাই বুঝো কিনা। নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া হয় শক্তি তত বাড়ে, এটা তো আমরা বুঝে গেলাম। এইটুকু বোঝানোর জন্য তো কত গল্প করছি, তাই না? এবং তুমি যদি অসীম দূরত্বে যাও, তাহলে এই শক্তিটা ম্যাক্সিমাম হয়, কারণ দূরে গেলে বাড়ে, অসীম দূরত্বে গেলে ম্যাক্সিমাম হয়। ওকে, ভালো কথা। এই ম্যাক্সিমাম যে মানটা, সেই মানটা বিজ্ঞানীরা শূন্য ধরে নিচ্ছে। এবং পরের কথা হচ্ছে, এবং এই সর্বোচ্চ মানকে শূন্য ধরা হয়েছে। কেন শূন্য ধরছে ব্যাখ্যা নাই, বিজ্ঞানীরা ধরে নিছে যে অসীম দূরত্বে যে মানটা, সেই মানটাকে আমরা শূন্য ধরছি। এখন দেখো তো ভাই, কোনো কিছুর অসীম দূরত্বে মান যদি শূন্য হয়, বা কোনো কিছুর ম্যাক্সিমাম মান যদি শূন্য হয়, মানে সব থেকে বড় মানটা যদি শূন্য হয়, তাহলে বাকি সব মান কি শূন্য থেকে ছোট হবে না? শূন্য থেকে যে কোনো মান ছোট, মানে কি নেগেটিভ মান। সবাই কি বুঝিয়ে আছি বাচ্চা বাচ্চারা? কোন একটা জিনিসের সব থেকে বড় মান যদি শূন্য হয়, তাহলে বাকি সব মান শূন্য থেকে ছোট হবে। এই শূন্যটা ধরে নিচ্ছে আর কি। যে কোনো জিনিসটা আসলে কনভেনশনালি ধরে নেওয়া হয়, তাহলে সব থেকে বড় মানটা যদি শূন্য হয়, বাকি সব মান নেগেটিভ হবে। এই জন্য আমরা বলতেছি কক্ষপথের শক্তি কি হয়, কক্ষপথের শক্তি নেগেটিভ হয়। শারমিন আক্তার বলছে ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, শূন্য কেন বিজ্ঞানীরা ধরে নিচ্ছে। বুঝছি ভাইয়া, বুঝছি, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখি আমরা কি শিখলাম। বোর মডেল ব্যবহার করে, কি বলছি ভাইয়া, বোর মডেল ব্যবহার করে তিনটা সমীকরণ বের করছি। একটা হচ্ছে ই এর সমীকরণ, একটা ভি এর সমীকরণ, একটা আর এর সমীকরণ। ওকে, ভালো কথা। ই এর সমীকরণ, ভি এর সমীকরণ, আর এর সমীকরণ, এই তিনটা সমীকরণ ব্যবহার করে আমরা ম্যাথ করছি। তারপরে ই এর সমীকরণে একটা ব্যাপার হচ্ছে এরকম, আচ্ছা আফসার রহমান এন এর সম্ভাব্য মান আসে কি এই, না ওটা দেওয়া দরকার নেই, সরাসরি মানটা লিখলেই হচ্ছে। মানে ও জিজ্ঞেস করছে যে ভাইয়া ওখানে কি সমান সাইন দিব এন এর মান যদি 2.001 হয়, নাকি হতেছে সরাসরি লিখে দিবে, একটা লিখে দিলেই হয়। তো হচ্ছে আমরা কি দেখলাম, এখানে কেন মাইনাস, কারণ নিউক্লিয়াস থেকে যত দূরে যাওয়া হয় শক্তি তত বাড়তে থাকে, এইবারের সর্বোচ্চ মানটা 0 হয়, তাহলে বাকি সব মান কি হবে, নেগেটিভ হবে। এবার এই ম্যাথটা একটু সলভ করো, এই ম্যাথটা লিখে নাও। না এটা না, তোমাদেরকে একটা ম্যাথ দিই, দেখি এই ম্যাথটা তোমরা পারো কিনা। ম্যাথটা হচ্ছে ইন্ডিয়ান আইআইটি তে আসছিল, আমার কাছে তোলা আছে। এটা আসছিল হচ্ছে, যে ম্যাথটা দিব সেই ম্যাথটা হচ্ছে, দাঁড়াও একটু লিখে দেই। এটা তোমাদেরকে করাইছি, গতকালকে ক্লাসে করাইছি, বুঝছো, এই জন্য এটা করাচ্ছি না। এরকম হচ্ছে ম্যাথ। এটা আসছিল হইতেছে যে ই তোমার হচ্ছে 1900 কত সালে, বাবারে বাবা, 1988 সালে। তোমরা জে বুঝো, জে মানে হইতেছে জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। জয়েন্ট এন্ট্রান্স এক্সাম মানে হইতেছে ওদের যে আইআইটি গুলো আছে, ওই আইআইটি গুলোর যে পরীক্ষাগুলো হয় সেগুলোকে বলা হয় জয়েন্ট এন্ট্রান্স এক্সাম। এটা দুই রকম হয়, একটাকে বলা হয় জেইই মেইন, আর একটাকে বলা হয় জেইই, ভুলে গেছে,
মানে প্রথমে প্রিলি হয় তারপরে হচ্ছে রিটার্ন হয়। তো প্রশ্নটা এমন ছিল যে দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন, the energy of an electron in the first hydrogen atom is -13.6 এত ইলেকট্রন ভোল্ট এককে দেওয়া আছে। হ্যাঁ, জেই মেইন আর জেই অ্যাডভান্স ভুলে গেছিল। থ্যাংক ইউ। এরপরে বলছে যে হইতেছে the possible energy value, মানে প্রশ্ন ইংলিশে লেখা ছিল, ইংলিশে লিখে দিচ্ছি, of the excited state অনেকগুলো অপশন আছে। অপশন হচ্ছে অপশন এ তে বলা আছে হচ্ছে -3.4 এত ইলেকট্রন ভোল্ট, বিতে হচ্ছে -4.2 এত ইলেকট্রন ভোল্ট, সিতে হচ্ছে -6.8 এত ইলেকট্রন ভোল্ট, আর ডিতে হচ্ছে +6.8 এত ইলেকট্রন ভোল্ট। এই হচ্ছে প্রশ্ন। ইলেকট্রন ভোল্ট হচ্ছে এনার্জি একক, শক্তির একক হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ওই যে জুল, ইলেকট্রন ভোল্ট। অঙ্কটা লিখে নাও, পরে আমি বাংলায় বুঝা দিচ্ছি। চলো ম্যাথ একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে যে দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট হাইড্রোজেন এটম এত ইলেকট্রন ভোল্ট, মানে একটা হাইড্রোজেনের প্রথম শক্তি স্তরে এনার্জি হতেছে -13.6 ইলেকট্রন ভোল্ট, এটা দেওয়া আছে। মানে বুঝতে পারছো, একটা হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর মানে গ্রাউন্ড যে স্টেট, সেই গ্রাউন্ড স্টেটের যে এনার্জি, সেই এনার্জির মান দেওয়া আছে এত। দ্য পসিবল এনার্জি অফ দ্য এক্সাইটেড স্টেটস, মানে ইলেকট্রনকে তুমি যদি এক্সাইটেড করো তাহলে উপরে যাবে না, মানে তুমি যদি ইলেকট্রনকে এক্সাইটেড করো তাহলে তো সে উপরে যাবে। তো সেই পসিবল ভ্যালুগুলো কি কি হতে পারে, এই জিনিসগুলো আসলে আমাকে দেওয়া আছে। এখন কাঁচা বাচ্চারা, ডি নাম্বার তো জীবনে উত্তর হবে না, বুঝো তোমরা এটা? মানে ডি নাম্বার জীবনে উত্তর হবে না, কারণ এনার্জি কখনো কি হয় না, এনার্জি কখনোই প্লাস হয় না। সো ডি নাম্বার উত্তর না, ডি নাম্বার বাদ। এখন আমরা একটু দেখব, আমরা এটা দেখব যে তুমি যত বেশি উপরে যাও, একটু সবাই লেখা বন্ধ করো, যত উপরে যাও তত কি শক্তি বাড়বে না? যত উপরে যাবা তত এনার্জি বাড়বে, দেখো বুঝো কিনা? যত উপরে যাবা তত এনার্জি বাড়বে। এই এনার্জি বাড়বে মানে কি, এই যে মাইনাসের পরে যে মানটা, এই মানটা কি ছোট হবে না? এই বুঝো, মাইনাসের পরে মানটা যত ছোট হয় আলটিমেট মানটা তত বড় হয়। এটুকু না বুঝলে কিন্তু আনসার করতে পারবা না। এটা এমন, মানে তোমরা জানো কিনা যে জেইই তে পৃথিবীর যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে তার মধ্যে ওরা খুব জোস জোস প্রশ্ন করে, প্রশ্নগুলো খুব কঠিনও না আবার খুব সহজও না, একটু ট্রিকি। এটা এরকম ট্রিকি একটা প্রশ্ন। যত উপরে যাবা, যত দূরে যাবা তত এনার্জি বাড়বে। তত এনার্জি বাড়বে মানে কি, মাইনাসের পরে ওই যে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ছোট হবে বাট মানটা বড় হবে। এবং সেটা কি অনুযায়ী হয় আমরা দেখলাম, সেটা হয় হইতেছে যে এন স্কোয়ার হিসাবে, তাই না? তাহলে আমি বলতে পারি এই যে E2 যেটা হবে আর কি, ধরো দ্বিতীয় শক্তি স্তরে E2 সমান কত হবে? E2 সমান হবে হইতেছে ই মাইনাস, তো হবে মাইনাস এইটা, E1 বাই হইতেছে এন স্কোয়ার, মানে হইতেছে 2 তার স্কোয়ার। দেখো বুঝো কিনা?
কি বলছি ভাই? E2 মানে হইতেছে E1/2 স্কয়ার। কারণ কি? আমি তো জানি হইতেছে এই যে বর্গের সমানুপাতে হচ্ছে বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। তাহলে E2 সমান কত আসে দেখো। E2 সমান আসে হইতেছে E1 হচ্ছে 13.6 ভাগ হচ্ছে 4। তার মানে থাকে হইতেছে এইটা মাইনাস 3.4। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের হচ্ছে শক্তি। আচ্ছা, তৃতীয় শক্তি স্তর যদি নেই তাহলে কি দাঁড়ায়? E3 সমান কি? মাইনাস E1/3 তার স্কয়ার। তাহলে যদি হচ্ছে আমি 9 দিয়ে ভাগ করি, 13.6 ভাগ হচ্ছে 9, তাহলে এখানে থাকে মাইনাস 1.5 এইটা। এরপরে যদি হইতেছে আমি E4 বের করি সমান মাইনাস E1/16 মানে 4 স্কয়ার। তাহলে এখানে থাকে 16 যদি ভাগ করি তাহলে এখানে থাকে হইতেছে মাইনাস 0.85। বুঝতেছে মানটা ছোট হচ্ছে, মানে মানটা বড় হচ্ছে, কিন্তু এই যে এইগুলো ছোট হচ্ছে, সংখ্যাটা ছোট হচ্ছে। তাহলে সংখ্যাটা ছোট হচ্ছে মানে এখানে যতগুলো মান আছে এই মানটা তো ভাই আরো ছোট, এই মানটা আরো ছোট, বাট এইটা ছাড়া তার কোনো ভ্যালু পসিবল না। তো উত্তর হচ্ছে এ। হ্যাঁ, সবাই হচ্ছে অনেকেই পারছে। যারা বুঝে নাই একটু বুঝাই দিচ্ছি। এই প্রশ্নটা আসছিল জেইই মেইন বা অথবা অ্যাডভান্স কোনটাতে জানি আসছিল। অনেকে জিজ্ঞেস করতেছে এই সূত্রটা কোথায় পাইছি। এই সূত্রটার সোর্স হচ্ছে এইটা। দেখো আমরা কি দেখলাম, দেখো তো, এটা তো বোঝা যায় যে হইতেছে শক্তি আর কক্ষপথ সংখ্যা ব্যস্তানুপাতিক হয়ে যায়। মাইনাস রেখে শক্তি আর কক্ষপথ সংখ্যা ব্যস্তানুপাতিক। তো এই ব্যস্তানুপাতিক যেহেতু কক্ষপথ সংখ্যা, সেজন্য হইতেছে আমরা এখানে 2 তার স্কয়ার লিখছি, 3 তার স্কয়ার লিখছি। এর মানে হইতেছে আমি যখন হচ্ছে কোন একটা ইলেকট্রনকে নিচ থেকে উপরে উঠাবো তখন শক্তির মানটা আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে। মানে এই ভ্যালুটা আস্তে আস্তে ছোট হবে আর কি, এইটা আস্তে আস্তে ছোট হবে। তো আমি দেখলাম মিনিমাম মানই হইতেছে এটা, কারণ দ্বিতীয় শক্তি স্তরের কাছে তো আর হবে না। মানে দ্বিতীয় শক্তি স্তরের কাছে তো আর তুমি যেতে পারবে না, প্রথম থেকে দ্বিতীয়তে যাবা। তো প্রথম থেকে দ্বিতীয়তে গিয়ে তুমি দেখলা যে ভাই এর থেকে তো আর কম হওয়া পসিবল না, মানে এর থেকে ছোট মান হওয়া তো পসিবল না, এটাই আমার সব থেকে ছোট মান। তাহলে বাকিগুলো আমার জীবনে আনসার না। কে কে বুঝতে পারছে বলো তো? সবাই কি বুঝতে পারছি? ম্যাথটা তো সহজ না, কিন্তু ম্যাথটা হচ্ছে একটু বুঝার জিনিস। আচ্ছা, আমি বুঝতে পারছি, আমি বুঝছি ভাই, আমি বুঝছি। ওকে, বুঝতে পারছি, গুড। তাইলে আমরা আজকে ভাবছিলাম তোমাদেরকে ভর ত্রুটি পড়াবো, এই ম্যাথটা একটু লিখে নাও। 7 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, অনেকে উপরে E1 কেন বুঝতেছেন? আচ্ছা বাবা, ইকুয়েশনটা কি ছিল দেখো তো। ইকুয়েশন ছিল হইতেছে এইটা। এই যারা এই সূত্র বুঝুনি তাদের জন্য বলতেছে, একটা স্লাইড অ্যাড করে দিই। ই সমান ছিল হইতেছে এইটা, ই সমান হইতেছে 2 পাই স্কয়ার এম, 2 পাই স্কয়ার ছিল, হ্যাঁ, এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 বাই হইতেছে এন স্কয়ার এইচ স্কয়ার, তাই না? এটা মাইনাস ছিল। তাহলে ই সমানুপাতিক মাইনাস 1/n স্কয়ার। দেখো তো এই সমীকরণ তো আসে। তো এই সমীকরণ যদি আসে তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হইতেছে এইটা, যে E2 বাই হইতেছে E1। দেখো E2 বাই হইতেছে E1 সমান, যেহেতু এখানে উল্টে যাবে তার মানে কি দাঁড়ায়? দাঁড়ায় হইতেছে এইটা, যে হইতেছে N2, অথবা এভাবে না, সহজেই বুঝাই দেই। জিনিসটা খুবই সিম্পল, তো এই জন্য আমি নিজে বোঝাতে পারছি না। দেখো তুমি এই ফর্মুলাটা কই থেকে আসছে সেটা কেমনে বুঝবা? একটু একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি জানি যে নিচ থেকে উপরে গেলে শক্তি বাড়বে, নিচ থেকে উপরে গেলে শক্তি বাড়বে, এটা আমি জানি। শক্তি যদি বাড়ে
তাইলে এই যে মানটা, এই যে এইখানে যে মানটা হবে সেই মানটা ছোট হইতে হবে। এই মানটা ছোট হইলেই তো শক্তি বাড়ে, এই মানটা ছোট হইলেই তো শক্তি বাড়ে, এই মানটা ছোট হইলেই তো শক্তি বাড়ে, তাই না? এটা দেখো বুঝো কিনা, যারা হচ্ছে বুঝতে চাচ্ছ। মানে এই মানটা যত ছোট হবে তত নিচ থেকে উপরে গেলে শক্তি বড় হবে, এই তো। এখন এই যে এই মানটা যে ছোট হবে, ছোট হওয়া মানে কি? ভাগ করলেই তো ছোট হয়, তাই না? তুমি যখন কোনো জিনিসকে ভাগ করবা তখনই তো মানটা ছোট হয়। তো ভাগ করলে ছোট হয়, এখন কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে ভাগ করব, না 2 এর স্কোয়ার দিয়ে ভাগ করব, না 2 এর কিউব দিয়ে ভাগ করব? সেটা কেমনে বুঝবো? সেটা হচ্ছে ইকুয়েশন থেকে বুঝবো। দেখো এই যে n তার স্কোয়ার আছে, এই n তার স্কোয়ার আছে, এই জন্য 2 তার স্কোয়ার দিয়ে ভাগ করছি। ইওনের মান কি মুখস্থ? মান কত? ইওনের মান তো যেখানে দেওয়াই আছে, -13.6। এই যে দেখো প্রশ্নে দেওয়া আছে। এবার কি সবাই বুঝতে পারছি ইকুয়েশনটা কিভাবে আনলাম আমি? মানে আমি ভাবছিলাম তোমরা এটা হয়তো এমনিতেই বুঝে যাবা, তার জন্য আর ওখানে তখন এক্সপ্লেন করি নাই। যে নিচ থেকে উপরে গেলে মানটা বড় হয়, তাহলে এইটুকু ছোট হবে। ছোট হবে মানে ভাগ করতে হবে আমাকে। কি দিয়ে ভাগ করতে হবে? ভাগ করব হইতেছে স্কোয়ার দিয়ে ভাগ করব, কারণ সূত্রের মধ্যে স্কোয়ার আছে। এবার এই ম্যাথটা লিখে নাও সবাই। কই জানিছিলাম? এই যে, না এটা না, 6 নম্বর কিন্তু করেই দিছি। আচ্ছা, হাইড্রোজেন পরমাণু প্রথম শক্তি স্তরের শক্তি দেওয়া আছে এত, তৃতীয় শক্তি স্তরের শক্তি কত একক হবে? তাহলে ভাই আগে বলো, তৃতীয় শক্তি স্তরের শক্তি বেশি হবে না কম হবে? তৃতীয় শক্তি স্তরের শক্তি বেশি হবে না কম হবে? অবভিয়াসলি বেশি হবে না? এই বেশি যদি হয় তাহলে আমি বলতে পারি E3 সমান মাইনাস তো থাকবেই, এই 13.58 এর সাথে গুণ করব না ভাগ করব? অবশ্যই ভাগ করব, কারণ ভাগ করলেই মানটা বড় হয়। যেহেতু বলছে তৃতীয় শক্তি স্তর, তার মানে এখানে 3 স্কোয়ার দিয়ে ভাগ করব। গুড, এই যে বুঝে গেছে সবাই। তাহলে এখানে থাকে হইতেছে 13.58 বাই হইতেছে 9 মাইনাস 1.5, এত ইলেকট্রন ভোল্ট। এবার ভাইয়া আচ্ছা লিখে নাও, পরে বলছি। কেউ যদি ওই যে এভাবে চিন্তা করতে পারো যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, কেউ যদি এভাবে চিন্তা করো, এখানে কিন্তু এটা মিলানো যাবে না। তোমরা অনেক সময় ছোটবেলায় যখন করতা তখন সমানুপাতিক ব্যস্তানুপাতিক আনার জন্য মাইনাসে মাইনাস উল্টা দিতা, মাইনাসে মাইনাসে প্লাস করতা, এই টাইপের জিনিসপত্র করতা। এখানে তুমি যদি হইতেছে মাইনাসে মাইনাসে প্লাস করো বা সমানুপাতিক ব্যস্তানুপাতিক ওইভাবে চিন্তা করো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো মিলবে না, কোনোভাবেই অঙ্কগুলো মিলবে না। এই অঙ্কগুলো মেলানোর জন্য কনসেপ্ট কাজে লাগাইতে হবে। কনসেপ্ট হচ্ছে কি? কনসেপ্ট হচ্ছে নিচ থেকে উপরে গেলে শক্তি বড় হবে, তার মানে এই মানটা ছোট হবে। এই মানটা ছোট হইতে গেলে ওকে আমি এটা দিয়ে ভাগ করব। এইভাবে ছাড়া, আবারও বলতেছি, ওই নর্মাল ম্যাথমেটিক্সে তোমরা যেভাবে করতা, যে মাইনাস প্লাস করব, ভাগ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, এভাবে করলে কিন্তু হবে না। আর ইলেকট্রন ভোল্ট থেকে যদি জুল বানাইতে চাও, আমি সম্পর্ক বলে দিচ্ছি। 1 ইলেকট্রন ভোল্ট সমান হতেছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এই হচ্ছে সম্পর্ক। ঠিক আছে ভাইয়া, সো আমরা আজকে আর না আগাচ্ছি, আজকে এটুকু থাকুক। আগামী ক্লাসে তোমাদের এই ভর ত্রুটি পড়াবো, বুঝছো? এটা ভাবছিলাম আজকে পড়াবো, বাট সময় নেই। আমরা ভর ত্রুটি হচ্ছে আগামী ক্লাসে পড়বো। তো ঠিক আছে ভাইয়া, এই প্র্যাকটিস গুলো তোমার বইতে দেখবে আরো কিছু ম্যাথড আছে, সেগুলো তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। আর শুরু থেকে এই পর্যন্ত সবাই ভালো মতো বই পড়বা, টপিক মিলাই মিলাই বই পড়বা। মিলাই মিলাই বই পড়লে দেখবা ঝামেলা হবে না। ঠিক আছে? আর আগামী ক্লাসে আমরা মাস ডিফেক্ট শুরু করবো, কেউ চাইলে দেখে আসতে পারো একটু।